প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ডিও অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। আমি বিপ্লব কুমার সরকার, সহকারী শিক্ষক, হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের একটি ক্লাস উপস্থাপন করব। তোমরা বাড়িতে বসে নিশ্চয়ই বোরিং ফিল করছো। আমাদের এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের পাঠে অনেক উপকৃত হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। এসো আমরা দেখি, এখানে হাতে গণনা করা হচ্ছে। এখানে গণনার জন্য কিছু যন্ত্রপাতি দেখানো হচ্ছে, যা প্রাচীনকালে গণনার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। এগুলো প্রাচীনকালে গণনার জন্য ব্যবহৃত হতো। পরবর্তীতে যখন কাগজ এবং কলম আবিষ্কার হলো, তখন আমরা এভাবে কাগজ এবং কলমে হিসাবপত্র রাখতাম। কাগজ আবিষ্কারের পর কাগজ কলমই ছিল হিসাব করা ও রাখার প্রধান উপায়। পরবর্তীতে কম্পিউটার আবিষ্কার হওয়ার পর আমরা এইসব হিসাব নিকাশ কম্পিউটারে বর্তমানেও আমরা এইসব হিসাব নিকাশ কম্পিউটারে করে থাকি। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়, সফটওয়্যারে স্প্রেডশিট প্রোগ্রাম দ্বারা হিসাব করা হয়। তোমাদের কি স্প্রেডশিট সম্পর্কে কোনো ধারণা আছে, বা স্প্রেডশিট প্রোগ্রাম চালানোর কৌশলটি কি তোমাদের জানা আছে? আমরা আজকে স্প্রেডশিট প্রোগ্রাম সফটওয়্যার ব্যবহারের কৌশলটা তোমাদেরকে জানাবো। তোমরা এর কৌশলটি জানলে পারে কিভাবে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে হিসাব নিকাশগুলো সংরক্ষণ করা যায় এবং সংরক্ষণ করা যায়, সেই বিষয়টি জানতে পারবে। দেখি আজকের পাঠে আমরা কি কি শিখব। স্প্রেডশিটের ধারণা বর্ণনা করতে পারবো। স্প্রেডশিট সম্পর্কে ধারণা কি বর্ণনা করতে পারবো। স্প্রেডশিটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। স্প্রেডশিটের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রগুলো বর্ণনা করতে পারবো। কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিট ব্যবহার করা যায়। এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেলের সূত্রের সাহায্যে যোগ ও বিয়োগ করতে পারবো। সূত্র ব্যবহার করে আমরা কিভাবে যোগ এবং বিয়োগ করতে পারি তা আজকের ক্লাসে আমরা শিখব। এমএস এক্সেল উইন্ডোজ বর্ণনা করতে পারবো। উইন্ডোজটি কিরকম, এটি কোথায় গেলে কি করতে হয়, এ সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো। এমএস প্রোগ্রাম দ্বারা বিভিন্ন উপাত্তের ডায়াগ্রাম আঁকতে পারবো। কিভাবে ডায়াগ্রামগুলো আঁকা যায় সেটিকে আমরা বর্ণনা করতে পারবো। এসো আমরা এখন জানি তাহলে যে স্প্রেডশিটটি কি। আমরা জানবো যে স্প্রেডশিট কি। স্প্রেড আমরা জানি, স্প্রেড অর্থ হচ্ছে ছড়ানো। স্প্রেড মানে ছড়িয়ে থাকা। স্প্রেড শব্দের হচ্ছে ছড়ানো। শীট মানে হচ্ছে কাগজ বা পাতা। তাহলে আমরা একটু বুঝতে পারছি স্প্রেডশিট তার মানে ছড়ানো কাগজ বা পাতা। দেখি স্প্রেডশিট প্রোগ্রামটা কি। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা। এটি একটি কম্পিউটারের প্রোগ্রাম, যার সাহায্যে যে কোনো হিসাব সহজে করা ও সংরক্ষণ করা যায়। আমরা এই স্প্রেডশিট প্রোগ্রামে সাধারণত হিসাব করতে পারি এবং তা সংরক্ষণ করতে পারি। এখন স্প্রেডশিটের সূত্র ব্যবহার করে নির্ভুল হিসাব করা যায়। আমরা সাধারণত যোগ, গুণন, বিয়োগ, ভাগ, অনেক বড় বড় যোগ, বিয়োগ, গুণন, ভাগ আমাদেরকে করতে হয়। কিন্তু আমরা যদি খাতা কলমে করতে যাই তাহলে দেখবো যে এই যোগ, বিয়োগ, গুণন, ভাগগুলো করতে গেলে অনেকাংশেই আমাদের ভুল হতে পারে এবং অনেক সময় ব্যয় হতে পারে। ফলে কম সময়ে জটিল হিসাব করা যায় এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আমরা কম সময়ে এই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে হিসাব নিকাশগুলো সুষ্ঠু, সুন্দর এবং নির্ভুলভাবে করতে পারবো। দেখি এবার একটা তোমাদেরকে কাজ দেই, একটি একক কাজ। তোমরা বাড়িতে বসে কাজটি করবে।
স্প্রেডশিট কি। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে স্প্রেডশিট হচ্ছে ছড়ানো মাপের একটি কাগজ বা পাতা। দেখি তোমাদের একটু বিস্তারিত তোমরা লিখবে যে স্প্রেডশিটটি কি। এখন আমরা জানবো যে স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য কি। স্প্রেডশিটের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা জানব। এক, বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত দিয়ে কাজ করা যায়। বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত দিয়ে কাজ করা যায়। যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। যে কোনো ধরনের তোমরা হিসাব এখানে করতে পারো, গুণন, ভাগ, যোগ, বিয়োগ, পার্সেন্টেজ, যেভাবেই করো তুমি হিসাব এখানে সেটা সুবিধাজনক। কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়। স্প্রেডশিট প্রোগ্রামে সাধারণত কলাম, সারি এবং সেলের সমন্বয়ে এটি একটি শীট গঠিত, তাই এখানে সহজে উপাত্ত শ্রেণীকরণ করা যায়। সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। এখানে যেহেতু সূত্র ব্যবহার করা যায়, সেই সূত্রগুলোকে ব্যবহার করা যায় সেহেতু এখানে অনেক অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যাবে। বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। আমরা এই স্প্রেডশিট যখন ব্যবহার করব তখন এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে, যে ফাংশনগুলো আমরা পরবর্তীতে জানবো। এটাকে ব্যবহার করে আমরা সহজেই এই উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে পারব। আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায়। আকর্ষণীয় গ্রাফ চার্ট, তোমরা হয়তো কেউ যদি খেলায় মনোযোগ থাকে তাহলে পরে তোমরা দেখবে যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা যখন হয় তখন আমরা ওখানে বিভিন্ন রকম গ্রাফ বা চার্ট দেখি। হ্যাঁ, কে কোন ওভারে কত রান করলো, কিভাবে রান করলো, আমরা গ্রাফের মাধ্যমে সেগুলোকে কি করে আমরা উপস্থাপন করে সেগুলোকে আমরা দেখে বুঝতে পারি যে কোথায় কোন ওভারে কতটি রান হলো, কত ওভারে গিয়ে উইকেট পড়ে গেল। এই বিষয়গুলো যে গ্রাফ এবং চার্টের মাধ্যমে উপস্থাপন করা যায়। এগুলো হচ্ছে স্প্রেডশিটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমরা স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্রগুলো জানবো, যে কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিট ব্যবহার করা যায়। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র: আয় ব্যয় হিসেব। কোনো প্রতিষ্ঠান, কোনো স্কুল কলেজ, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো পরিবারে কত টাকা আয় এবং কত টাকা ব্যয় এর হিসাব রাখা যাবে স্প্রেডশিট প্রোগ্রামে। শিক্ষা ক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ করা যায়। তোমরা জানো যে একটি স্কুলে 200, 400, 500, 700 জন ছাত্রছাত্রী থাকে। এই যে ছাত্রছাত্রীদের রেজাল্ট, তারপর তাদের হিসাব নিকাশ, বেতন আদি এইসব খুব সহজেই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা সম্ভব। বাজেট তৈরি করার ক্ষেত্রে, বাজেট আমরা বাৎসরিক, পঞ্চবাৎসরিক আমরা সাধারণত বাজেট করে থাকি। কোনো প্রতিষ্ঠান বাৎসরিক এবং পঞ্চবার্ষিক বাজেট তৈরি করে থাকে। এই বাজেট তৈরির ক্ষেত্রে এই স্প্রেডশিট প্রোগ্রাম খুব সহযোগিতা করে থাকে। কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব খুব সহজেই এই প্রোগ্রামের মাধ্যমে করা যায়। এয়ারলাইন্স রিজার্ভেশনের ক্ষেত্রে, এয়ারলাইন্স অর্থাৎ বিমানের টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রে কতগুলি একটি বিমানে কতটি সিট আছে, কতটি বিক্রি হলো এবং কতটি আরো খালি আছে, সেই ক্ষেত্রে এই হিসাব নিকাশগুলো এয়ারলাইন্সের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। আয়কর হিসাব ও বিশ্লেষণ করা যায়। তোমরা জানো যে একজন ব্যক্তি চাকরি করুক, ব্যবসা করুক, যে কোনো কিছু করলে পারে তার সরকারকে ট্যাক্স দিতে হয়, আয়কর দিতে হয়। এই আয়কর কত টাকা সে ইনকাম করলো, কত টাকা ব্যয় করলো, কত টাকা ব্যবহার করলো, এর উপরে সরকারকে যে আয়কর দিতে হয় সেটি বিশ্লেষণের ক্ষেত্রে এই স্প্রেডশিট প্রোগ্রাম খুব সহজেই কাজটি করা সম্ভব। নির্বাচনের ভোট গণনার ক্ষেত্রে আমরা জানি যে নির্বাচনে যে ভোট হয় সেই ব্যালট পেপার একটা একটা করে গুনতে হয়। এই গণনার ক্ষেত্রেও স্প্রেডশিট প্রোগ্রাম আমাদের উপকার করে থাকে। খেলোয়াড়ের প্রদর্শিত ক্রিয়া কৌশল মূল্যায়নের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি যে ক্রিকেটের কত রান হলো, কোন ওভারে কত রান হলো, কিভাবে কত ওভারে একজন উইকেট পড়ে গেল, এই যে ক্রিয়া কৌশলগুলো দেখানো হয়
সেগুলো স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে দেখানো সম্ভব। এইগুলো ছিল স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রে। এসব ছাড়াও যে স্প্রেডশিট ব্যবহার করা যাবে না তা নয়, যাবে। তুমি তোমার যে কোনো প্রয়োজনে হিসাবের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হবে। তবে এগুলো সাধারণত জটিল কাজ, এই জটিল কাজগুলোকে খুব সহজেই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে উপস্থাপন করা যায়। এবার আমরা আসবো মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট। দেখো, এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট। এই পুরোটি আমরা যদি মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করতে হলে ইতিপূর্বে তোমাদের একটি ক্লাস দিয়েছিলাম আমি, মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের যে ক্লাসটি দিয়েছিলাম সেখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে প্রবেশ করতে হয় এটি তোমাদেরকে শিখিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে কম্পিউটার অন করতে গেলেই প্রথমে স্টার্টে যেতে হবে, তারপর অল প্রোগ্রামে যেতে হবে, তারপরে তোমাকে তারপরে তোমাদেরকে মাইক্রোসফট অফিসে যেতে হবে, তারপরে মাইক্রোসফট এক্সেলে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এরকম একটি ওয়ার্কশিট চলে আসবে। এসো আমরা এই ওয়ার্কশিটের সম্পর্কে একটু জেনে নেই, যে এই ওয়ার্কশিটের কোথায় কিরকম কি আছে আমরা একটু এই সম্পর্কে জানবো। স্প্রেডশিটে অসংখ্য ছোট ছোট ঘর মিলে হয় ওয়ার্কশিট। দেখো, এটিতে অসংখ্য ছোট ছোট ঘর আছে, অসংখ্য ছোট ছোট ঘর আছে। এই প্রত্যেকটি ঘরেই আমরা অঙ্ক বসাতে পারি। হ্যাঁ, স্প্রেডশিটে অসংখ্য ছোট ছোট ঘর মিলে এটিকে বলা হয় একটি ওয়ার্কশিট। হ্যাঁ, কাজ করার শীট, যাকে বলা হয় ওয়ার্কশিট। একটি ওয়ার্কশিটে অনেকগুলো সারি ও কলাম থাকে। এই ওয়ার্কশিটের এই যে লম্বাগুলো তোমরা দেখতেছো, এই লম্বাগুলো হচ্ছে কলাম, আর এই যে পাথেলে যেটা তোমরা দেখতেছো সেটা হচ্ছে সারি। তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝাই। সারির শিরোনাম হয় সংখ্যা দিয়ে, এই যে দেখো সারিগুলো 1 2 3 4 5 6 এইভাবে অসংখ্য আছে, এতে দিয়ে হয়, এগুলোকে বলা হয় সারি। অর্থাৎ যেগুলো পাথেলে আছে, হ্যাঁ, এই পাশে যেগুলো আছে সেগুলো হলো সারি। আর এইদিকে যেগুলো খালাম, যেমন এ বি সি ডি ই বি ই এফ জি এইচ, লম্বা লম্বা যেটা আছে সেটাকে বলা হয় কলাম। এবং কলাম ও সারির মিলিত স্থান হলো সেল। অর্থাৎ ধরা যাক এ কলাম আর 8 সারি, এই যে এখানে যে মিলিত হয়েছে, এই জায়গাটায় যে মিলিত হয়ে ছোট্ট ঘর হয়েছে, এই ঘরটিকে বলা হবে সেল। বলা হয়েছে কলাম ও সারির মিলিত স্থান হলো সেল। যেমন সি কলাম এবং 4 নম্বর সারি, ছেদ বিন্দুতে অবস্থানকারী সেল হলো C4 সেল। অর্থাৎ এই সেলটার নাম হবে C4 সেল। অর্থাৎ প্রত্যেকটি সেলেরই একটি করে নাম হবে। যেমন এখানে কলাম বলা হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে কলামের নাম। আবার সারির নাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 0, এরকম যেরকম 9 10 11 12 13 এইভাবে চলবে। ঠিক এদের যে ছেদ বিন্দুটা আছে, ছেদ বিন্দুতে যে ছোট ছোট ঘরগুলো হয়েছে, প্রত্যেকটি ঘরেরই একটি করে নাম দাঁড়াবে। যদি এই ঘরে দাঁড়াই তাহলে এখানে বি কলাম, আর এখানে 2 হচ্ছে সারি, তাহলে এটার নাম হবে B2 সেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা মাইক্রোসফট এক্সেলের উইন্ডো যেটা আছে সেটাকে একটু তোমরা জেনে নাও। যে উইন্ডোর ঠিক উপরে যেটা আছে সেটাকে বলা হয় টাইটেল বার। আমরা জানি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কাজ করি সেটাকে সেভ দিয়ে বা সংরক্ষণ করে রাখি। আমরা একটি কাজ করার পর যে নামে সেভ দেব সেই নামটি এখানে দেখা যাবে। এই টাইটেল বারে সেই নামটি দেখা যাবে। এটিকে বলা হয় টাইটেল বার। এটি সর্বোপরে, ওয়ার্কশিটের সর্বোপরে, এই উইন্ডোর সর্বোপরে থাকবে। এখানে কয়েকটি আইকন থাকে। এই আইকনগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক, দ্রুত এইগুলো কাজ করা যায়। আমরা যেগুলো খুব দ্রুত কাজ করতে পারি সেগুলো এখানে থাকে। বলছি যে সবচেয়ে বেশি ব্যবহৃত বাটনগুলো এখানে থাকে। যে বাটনগুলোকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব সেই বাটনগুলোকে এখানে থাকে। ইচ্ছা করলে পারে আমরা এখানে বাটন সংযোজনও করে নিতে পারি। এই যে উপরে যে ছকটা দেখতেছো, এটা পুরোটাকে বলা হয় রিবন। উপরের এটিকে পুরোটাকে বলা হচ্ছে রিবন। এটিকে ভাগ করে বলতে পারলে এখানে যেমন ফাইল, হোম, ইনসার্ট, এই যে এখানে যেগুলো লেখা আছে এগুলোকে বলা হয় মেনু ট্যাব। এগুলোকে বলা হবে মেনু ট্যাব।
এই যে চিত্র দেওয়া আছে যেগুলোতে দেখো তোমরা দেখতেছো বিভিন্ন রকমের চিত্র দেওয়া আছে, এই চিত্রভিত্তিক গুলো কমান্ডো বলা হয়, চিত্রভিত্তিক কমান্ডো বা আইকন বলা হয়, প্রত্যেকটিকে একটি আইকন বলা হয়। এই জায়গাটা দেখতেছো, এই জায়গায় একটা জায়গা আছে, এই জায়গাকে বলা হয় মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। গ্রুপ এর মধ্যে এই যে এখানে যেগুলো দেখতেছো, এখানে যে জিনিসগুলো তোমরা দেখতেছো এর মধ্যে কিন্তু অনেকগুলো করে আছে, এই জন্য গ্রুপ অবস্থায় এখানে কি হয়ে আছে, লুকিয়ে আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে পরে দেখবো যে অনেকগুলো মেনু ওখান থেকে বেরিয়ে আসছে। মাইক্রোসফট এক্সেলে গুচ্ছাকারে সাজানো বিভিন্ন কমান্ডোকে একত্রে রিবন বলা হয়। বলা হচ্ছে যে এই পুরোটাকে একসাথে কি বলবো আমরা, রিবন বলবো। এই রিবনের আওতায় মেনু ট্যাব, চিত্রভিত্তিক কমান্ডো বা আইকন, মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ বা ট্যাব রয়েছে। ফর্মুলা বার দেখো, এই জায়গাটা আছে এখানে, এই রিবনের সর্বশেষে একটি ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা থেকে বলছে রিবনের ঠিক নিচের বারটিকে ফর্মুলা বার বলা হয়। এই রিবনের ঠিক সর্বশেষ যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার নিচের অংশটাকে বলা হয় ফর্মুলা বার। আমরা বলেছি আগে যে ওয়ার্কশিটে আমরা কি করতে পারবো, স্প্রেডশিটে আমরা ফর্মুলা ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণন, ভাগ অর্থাৎ গাণিতিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবো। আমরা যখন এখানে কাজ করব তখন এই ফর্মুলা বারে আমরা কি করেছি সেটি শো করবে। এখানে সেলের অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানো হয়। সেল কোন অবস্থানে আছে, যেমন এই জায়গাটায় যদি রাখি, এখানে বলা আছে A1, অর্থাৎ এখন আমার কার্সর এখানে আছে, A1 এ আছে, ঠিক আছে। এবং এই সেলে আমি কি লিখব তা এই ফর্মুলা বারে দেখা যাবে। এবারে আমরা আসবো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার। তোমরা লক্ষ্য করো এর নিচে একটি অংশ আছে, এই অংশটিকে বলা হয় স্ট্যাটাস বার। ওয়ার্কশিটের সর্বনিম্ন টাস্ক বারের উপরে বারকেই স্ট্যাটাস বার বলা হয়। বুঝতে পারছো, ওয়ার্কশিটের সর্বনিম্ন টাস্ক বারের উপরের বারকেই স্ট্যাটাস বার বলা হয়। বিভিন্ন কাজের তাৎক্ষণিক অবস্থা ও বা স্ট্যাটাস এই বারে দেখানো হয়। বিভিন্ন কাজের তাৎক্ষণিক অবস্থা, কোন কাজটি কি অবস্থায় আছে এখন সেটিকে দেখার জন্য এই স্ট্যাটাস বার ব্যবহার করা হয়। শীট ট্যাব। একটি ওয়ার্কশিটে অনেকগুলো শীট থাকে। যদি কাজ করতে করতে তোমার আরো শীটের প্রয়োজন হয় তাহলে শীট আরো বাড়িয়ে নেওয়া যায়। এই ক্ষেত্রে এইটিকে বলা হয়, এখানে দেখো শীট 1, শীট 2 বলে দেওয়া আছে, শীট 1 এবং 2। একটি ওয়ার্কবুকে অবস্থিত সকল ওয়ার্কশিটের শীট ট্যাবে দেখানো হয়। 1, 2, 3, 4, 5, 6, ইচ্ছা করলে পারে 10, 12, তোমার ইচ্ছা মতো তুমি শীট ইনসার্ট করে নিতে পারবে। এবার তোমাদেরকে একটি কাজ দিই, তোমরা বাসায় বসে কাজটি করবে, যেহেতু তোমরা এখন বাসায় বসে আছো তোমাদের এই কাজগুলো করবে। এ গ্রুপ, যেহেতু গ্রুপ নেই অতএব গ্রুপের প্রয়োজন নেই, তোমরাই এ গ্রুপ, তোমরাই বি গ্রুপ, সবাই একক একক গ্রুপ। এমএস এক্সেলের ফর্মুলা বারের পরিচয় দাও। এমএস এক্সেলের যে ফর্মুলা বারটি আছে তার পরিচয়, এমএস এক্সেলের স্ট্যাটাস বারের পরিচয় দাও। এই কাজটি তোমরা বাসায় বসেই করবে। স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের কৌশল স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায়। স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যাবে। তোমরা লক্ষ্য করো এখানে 40, 30 উঠলো, 40, 30। দেখো তোমরা এই যে দেখো এখানে অটো সাম দিয়ে স্বয়ংক্রিয়ভাবে এখানে 70 যোগ হয়ে গেল। আবার এটাকে কি করা হচ্ছে, কপি করা হলো। কপি করে যদি তুমি এখানে আবার বসাও, এই দেখো 33, 55, তার মানে স্বয়ংক্রিয়ভাবে এখানে যোগ করা যাবে। তুমি একবার শুধু ফর্মুলাটাকে এখানে কি করে দিবে, সামটাকে এখানে করে দেবে, তুমি অটোমেটিক ভাবে সবগুলো যোগ তোমার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। যেসব সেলের উপাত্ত যোগ করতে হবে
সেই সেলগুলো ফলাফল সহ ফলাফল সেল সিলেক্ট করে ইনসার্টে অটো সাম ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায়। এইখানে এই যে অটো সাম বলে একটা কথা আছে, দেখো এই অটো সাম ব্যবহার করে কি করা যাবে, যোগ করা যাবে। আবার তুমি ইচ্ছা করলে ম্যানুয়ালিও যোগ করতে পারবে। এক্সেলে একই সূত্র বারবার লিখতে হয় না, ফলাফল সেল থেকে ড্র্যাগ করে প্রয়োজনীয় সংখ্যকে সেলে সূত্র প্রয়োগ করা যায়। ড্র্যাগ করে বা সিলেক্ট করে আমরা যদি কপি করে দেই তাহলে পরে এটা আর পরবর্তীতে তোমাকে এই অটো সামে যেতে হবে না। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল ম্যানুয়ালি যোগ এবং বিয়োগ, যোগ বিয়োগ গুণন ভাগ এইসব যদি করতে যাও তাহলে তো আমাদেরকে কি করতে হবে, ম্যানুয়ালি ব্যবহার করতে হবে। যেমন যোগ, এখানে বলা হয়েছে 45 যোগ 20, কিন্তু আমাদেরকে যোগটা এইভাবে করলে হবে না। 45টি কোন সেলে আছে লক্ষ্য করো তোমরা, A4, তাহলে এখানে বলা আছে A4 যোগ B4 যোগ B4। এখানে এই যে দেখো ফর্মুলা বারে এখানে বলা হয়েছে A4 যোগ B4, কিন্তু এখানে দেখো ওই যোগটা রেজাল্ট এসেছে কত, 65। এখানে আমরা রেজাল্ট 65 দেখবো, কিন্তু এই সেলে যখন আমরা যাব তখন ফর্মুলা বারে দেখা যাবে A4 প্লাস B4। ম্যানুয়ালি যোগ করার জন্য ফলাফল সেলে সূত্র লিখতে হয়, আমাদেরকে ম্যানুয়ালি সূত্রটা লিখে দিতে হবে। আমরা যদি বিয়োগ করতে যাই তাহলে পারে চিত্রে C4 সেল হলো ফলাফলের সেল, সেখানে A4 সমান সমান A4 যোগ B4 লিখে এন্টার ক্লিক করলে কাঙ্ক্ষিত যোগফল পাওয়া যাবে। ম্যানুয়ালি বিয়োগ করার জন্য ফলাফল সেলে যোগের মতো সূত্র লিখতে হবে। যোগ করো, গুণন করো, ভাগ করো, বিয়োগ করো, যেটাই করতে চাও না কেন সেটা ম্যানুয়ালি লিখে দিতে হবে। এক্সেলে স্বয়ংক্রিয়ভাবে বিয়োগ করার ব্যবস্থা নেই, এখানে বিয়োগ ভাগ করার ব্যবস্থা নেই, শুধুমাত্র যোগ করার আছে, অটো দিয়ে যোগ করা যাবে, আর বাকি যেগুলো করতে হবে সেগুলো ম্যানুয়ালি লিখে দিতে হবে। ডায়াগ্রাম অঙ্কন, আমরা তোমাদেরকে বলেছিলাম যে ক্রিকেটের যখন খেলা হবে তখন হয়তো আমরা দেখাই যে প্রথম উইকেটে প্রথম ওভারে কত রান হলো, দ্বিতীয় ওভারে কত রান হলো, তারপরে কোথায় গিয়ে উইকেট পড়ে গেল, এইসব দেখালে এইভাবে ডায়াগ্রামগুলো চিত্র অঙ্কন করা যাবে। ইনসার্টে ক্লিক করে চার্ট অপশন থেকে প্রদত্ত উপাত্তের পছন্দ মতো বার ডায়াগ্রাম উপস্থাপন করা যায়। একই উপাত্তের বিভিন্ন রকম ডায়াগ্রাম উপস্থাপন করা যায়। দেখো এখানে পাই চার্ট দিয়ে বলা হয়েছে, এখানে পাই চিত্র দিয়ে বলা হয়েছে, এর পূর্বে যেটা দেখানো হয়েছিল সেখানে অন্যভাবে দেখানো হয়েছিল। দলীয় কাজ নয়, আমরা যদি এখানে ক্লাসের ক্ষেত্রে দলীয় কাজ দিয়ে থাকি, যেহেতু তোমরা বাড়িতে একা একাই বসে আছো সেক্ষেত্রে দলীয় কাজ নয়, এটাকেই তোমরা একক কাজ হিসাবে নিবে। বলা হয়েছে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন, কি কারণে যোগ বিয়োগ করা সুবিধা, এটা তোমরা লিখবে। দেখি আমরা এতক্ষণ ধরে যে ক্লাসটা করেছি সেই ক্লাসে তোমরা কতটুকু শিখেছো এটির উপর একটি মূল্যায়ন। কোন বারে সেলের অবস্থান বা সেল রেফারেন্স দেখানো হয়, বলা হয়েছে টাইটেল বার, ফর্মুলা বার, স্ট্যাটাস বার, শীট বার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে কোন বারটা হবে, হ্যাঁ এটি হবে ফর্মুলা বার। এমএস এক্সেলে কোনটি স্বয়ংক্রিয়ভাবে করা যায়, স্বয়ংক্রিয়ভাবে যোগ, ফর্মুলা প্রয়োগ, বিয়োগ, যোগ ও বিয়োগ। তোমরা বলো এবার যে কোনটিতে করা যায়, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ এটিতে শুধুমাত্র স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায়, আর অন্যান্যগুলো বিয়োগ গুণন ভাগ এগুলো ম্যানুয়ালি করে দিতে হবে। এমএস এক্সেল এর কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে, এই যে কমান্ডগুলো আছে কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে, মেনু বার, কুইক টুলবার, স্ট্যাটাস বার, রিবন। রিবনের মধ্যে সকল মেনুগুলো গুচ্ছকারে সাজানো রয়েছে। নিশ্চয়ই তোমরা এগুলো পারবে। এবার আসো দেখি আমরা যে আলোচনাগুলো করেছিলাম, কি কি আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি শিখন ফল তোমাদেরকে দেখিয়েছি, তোমরা সেটা লিখতে পারবে, সংজ্ঞা শিখিয়েছি, ডায়াগ্রাম দেখিয়েছি,
রিবন শিখিয়েছি, বিভিন্ন বারের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, যোগ বিয়োগ শিখিয়েছি, তোমাদের মূল্যায়ন করেছি। এবার তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব, সেই বাড়ির কাজটি তোমরা সুন্দরভাবে করে রাখবে। স্কুলে যখন তোমরা আসবে তখন আমাদেরকে এই বাড়ির কাজটি তোমরা দেখাবে। স্প্রেডশিট এমএস এক্সেল সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করো, এটি লিখে রাখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতেই আছো, বাড়িতেই থাকবে, প্রয়োজন ছাড়া বাহিরে যাবে না। বাহিরে গেলেই মাস্ক ব্যবহার করবে এবং বাহির থেকে ফিরে এসে অবশ্যই 20 সেকেন্ড ধরে ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করবে অথবা স্যানিটাইজেশন ব্যবহার করবে। অনলাইন ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে পুনরায় সাক্ষাৎ হবে।